স্বাগতম কলমের শব্দ চ্যানেলে। আজ আমি আপনাদের পড়ে শোনাব তারিক শামসুর রহমানের লেখা বিশ্ব রাজনীতির ১০০ বছর বইটি। এই বইটি আপনাকে নিয়ে যাবে বিশ্ব রাজনীতির গত ১০০ বছরের জটিল ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী, রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, শক্তি ও প্রভাবের সমীকরণ এবং আন্তর্জাতিক কূটনীতির বিশ্লেষণে। অডিও বুকে আমরা ধাপে ধাপে প্রতিটি অধ্যায় তুলে ধরব সহজ ও প্রাঞ্জল ভাষায়, যাতে আপনি বিশ্ব রাজনীতির মূল বিষয়গুলো স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির ১০০ বছর। বিশ্ব রাজনীতির ১০০ বছর। প্রথম অধ্যায়, প্রাক্কথন, ঊনবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঘটনাবলী। History is not, of course, a cookbook offering pre-tested recipes. It teaches by analogy, not by maxims. It can illuminate the consequences of actions in comparable situations. Yet each generation must discover for itself what situations are in fact comparable, said by Henry Kissinger. বিংশ শতাব্দীতে আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছি, যা কিনা ছিল ঊনবিংশ শতাব্দীতে সংঘটিত ঘটনাবলীরই প্রতিফলন। বিশেষ করে বিভিন্ন মহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য বিস্তার, ইউরোপে ব্যাপক শিল্পায়ন, শ্রমিক আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলনের বিস্তার, কট্টর জাতীয়তাবাদী নীতি ইত্যাদি নানা কারণ পরবর্তী শতাব্দীর ঘটনা প্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। সুতরাং বিংশ শতাব্দীতে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তা বুঝতে হলে ঊনবিংশ শতাব্দী সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। ঊনবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যের বিস্তার। ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, স্পেন ও পর্তুগাল ওই সময় তাদের শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রি, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহের জন্য দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাতে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল, যে কারণে ১৮৭০ সাল থেকে ১৯১৪ সালের সময়সীমাকে বলা হয় এজ অফ ইম্পিরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদের যুগ। ধর্মপ্রচারকরা ওই সময় একটি বড় ভূমিকা পালন করেন। আফ্রিকায় ধর্মপ্রচারককে তারা বিবেচনা করতেন একটি মহান কাজ হিসেবে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম কিছুদিন পর্যন্ত ইউরোপীয় শক্তিগুলো তাদের সাম্রাজ্য বিস্তার অব্যাহত রেখেছে এশিয়া ও আফ্রিকাতে। ইতিহাস থেকে জানা যায় ১৭৬৩ সালে ইংরেজদের কাছে কর্ণাটকের তৃতীয় যুদ্ধে পরাজিত হয়ে ফ্রান্স ভারত সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে, আর ১৭৬৩ সালের পর পুরো ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদে জয়যাত্রা শুরু হয়। ১৮৪০-৪২ সালে চীনে আফিম যুদ্ধের মধ্যে দিয়ে সেখানে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আফ্রিকাকে একসময় বলা হতো ডার্ক কন্টিনেন্ট বা অন্ধকার মহাদেশ। প্রথম দিকে দাস ব্যবসার কারণে আফ্রিকাতে ইউরোপীয় শক্তির আগমন ঘটেছিল। ১৮০০ সাল পর্যন্ত দুটি ঔপনিবেশিক শক্তি, হল্যান্ড ও পর্তুগাল, আফ্রিকাতে তাদের উপনিবেশ করেছিল। পরে ফ্রান্স ও ব্রিটেন এই অঞ্চলে আসে। ইটালি এই অঞ্চলে এসেছিল অনেক পরে, ইথিওপিয়া, এরিত্রিয়া, সোমালিল্যান্ড। আর জার্মানির উপনিবেশ ছিল সীমিত, দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, টোগো, ক্যামেরুন। অন্যদিকে বেলজিয়াম কঙ্গো উপত্যকা দখল করে ওই অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। ইউরোপীয় শক্তিগুলোর সাম্রাজ্য বিস্তারের কারণে খোদ ইউরোপে ধীরে ধীরে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়েছিল। এই জাতীয়তাবাদী আন্দোলন বিংশ শতাব্দীর রাজনীতির উত্থান পতনে যথেষ্ট প্রভাব খাটায়। চীনে বক্সার বিদ্রোহের সুযোগ নিয়ে চীনের বিনা অনুমতিতে রাশিয়া মাঞ্চুরিয়া দখল করে, আর এভাবেই রুশ জাপান যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধকে ইউরোপীয় যুদ্ধ বলে বিবেচনা করা হয় না। মূলত ১৮৭১ থেকে ১৯১৪ সাল পর্যন্ত সময় ছিল ইউরোপে সামরিক প্রস্তুতির যুগ। ১৮৭০-৭১ সালে অনুষ্ঠিত সেডানের যুদ্ধ ইউরোপের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। ফ্রান্স ও জার্মানির মধ্যে সংঘটিত ওই সেডানের যুদ্ধ পরবর্তীতে গোটা ইউরোপকে প্রভাবিত করেছিল। সেডানের যুদ্ধ ফ্রান্স ও জার্মানির মধ্যে চরম শত্রুতা সৃষ্টি করে, আর ফ্রান্স ওই যুদ্ধে পরাজিত হয়েছিল। ফলে জার্মানির রাজধানী বার্লিন ইউরোপের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ওই সময় জার্মানির চ্যান্সেলর বিসমার্ক কেবল ফ্রান্সকে পরাজিতই করেননি, বরং গোটা ইউরোপের রাজনীতি থেকে ফ্রান্সকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ইংল্যান্ড ওই সময় নিজেকে ইউরোপীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য নিঃসঙ্গতার নীতি গ্রহণ করেছিল। এর পরিপ্রেক্ষিতে বিসমার্ক ইউরোপের অপর দুই বৃহৎ শক্তি রাশিয়া এবং অস্ট্রিয়ার সাথে মৈত্রী ব্যবস্থা গড়ে তুলেছিলেন। ১৮৯০ সালে বিসমার্কের পতন ঘটলে তার মৈত্রী ব্যবস্থারও ইতি ঘটে এবং ফ্রান্সের বিচ্ছিন্নতারও অবসান ঘটে। ফ্রান্স ওই সময় রাশিয়ার সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়।
1997 সাল থেকে জার্মানির পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাতে দেখা যায় যে বিশ্ব রাজনীতিতে জবরদস্ত শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এবং জার্মানির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিকল্পে ঔপনিবেশিক নীতি গ্রহণে জার্মানি গভীরভাবে আগ্রহী ছিল। এছাড়াও জার্মানি তার নৌশক্তি সম্প্রসারণে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে তাতে ইংল্যান্ড যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ে। ফলে ইংল্যান্ড দীর্ঘদিনের নিঃসঙ্গতা নীতি পরিহার করে ফ্রান্সের সাথে আতাত কর্ডিয়াল বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। 1907 সালের আগস্ট মাসে ইংরো-রুশ কনভেনশন সম্পাদিত হয়। এভাবে আতাত কর্ডিয়াল এবং ইংরো-রুশ কনভেনশনের মাধ্যমে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া পরস্পরে যে কাছাকাছি এসেছিল তাই ট্রিপল আতাত নামে পরিচিত। রাজনীতিতে এই ট্রিপল আতাতের পাশাপাশি ইউরোপে ব্যাপক শিল্পায়ন ও শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর আন্দোলন, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং সেই সঙ্গে উগ্র জাতীয়তাবোধ বিংশ শতাব্দীর রাজনীতিকে পুরোপুরিভাবে পাল্টে দেয়। অধ্যাপক রিচার্ড গফ, ওয়াল্টার মস, জ্যানিস টেরি এবং অধ্যাপক জিউ হুয়া উপসুর তাদের গ্রন্থ দ্য 20th সেঞ্চুরি আ ব্রিফ গ্লোবাল হিস্ট্রিতে 5টি উল্লেখযোগ্য ঘটনার কথা উল্লেখ করেছেন যা বিংশ শতাব্দীর ইতিহাসকে পরিচালিত করেছিল। ওই 5টি ঘটনা হচ্ছে রাইট ভাইরের অ্যারোপ্লেন আবিষ্কার, ভারতে দুর্ভিক্ষ, প্যারিসে এম্মা গোল্ডম্যানের কর্মকাণ্ড ও তার দর্শন, চীনে বক্সার বিদ্রোহ এবং জার্মান দার্শনিক নিৎসের মৃত্যু। চীনে 1900 সালে মুষ্টিযোদ্ধা বা বক্সার ভ্রাতৃসংঘের দ্বারা যে সংগ্রাম পরিচালিত হয়েছিল তা ইতিহাসে বক্সার বিদ্রোহ নামে পরিচিত। ওই বিদ্রোহ মূলত পরিচালিত হয়েছিল বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে এবং তা ছিল দেশাত্মবোধ ও জাতীয় চেতনারই প্রতিফলন। ওই বিদ্রোহ ব্যর্থ হলেও তা ক্ষমতাসীনদের বাধ্য করেছিল সংস্কারের পথে যেতে। চীনে 1911 সালে সান ইয়াতসেনের নেতৃত্বে যে গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল তার পেছনে বক্সার বিদ্রোহ ছিল একটি অনুপ্রেরণা। অন্যদিকে মিস গোল্ডম্যান ছিলেন নৈরাজ্যবাদী। তিনি নিজেকে মনে করতেন সকল নির্যাতিত মানুষের মুখপাত্র হিসেবে। একই সাথে তিনি ছিলেন প্রচণ্ড নারীবাদী। তার লেখনীতে তিনি বারবার নারী স্বাধীনতার কথা বলেছেন। এম্মা গোল্ডম্যান যুক্তি দেখাতেন, "A woman had the right to support herself, to live for herself, to love whomever she pleases or as many as she pleases." নৈরাজ্যবাদ এবং নারীবাদী পরবর্তীকালে বিংশ শতাব্দীতে একটি মতাদর্শ হিসেবে বিকশিত হয়। অধ্যাপক গফ, মস, টেরি ও উপসুর বলার চেষ্টা করেছেন যে ভারতে 1899-1900 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অর্থনীতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা ছিল বিংশ শতাব্দীর রাজনীতির বিকাশে অন্যতম একটি ফ্যাক্টর। আর নিৎসের দর্শন ছিল তার আমলের ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ। তিনি পাশ্চাত্য সনাতন ধর্মীয় বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। সাম্রাজ্যবাদ বিস্তারে ধর্মকে যখন ব্যবহার করা হচ্ছিল, যখন আফ্রিকার কালো মানুষ শিক্ষিত করার মহান দায়িত্ব নিয়ে ধর্মপ্রচারকরা আফ্রিকায় তাদের কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটিয়েছিলেন, তখন জার্মান দার্শনিক নিৎসের লেখনীতে সমালোচনা করা হয়েছিল। নিৎসের তথাকথিত গণতন্ত্রকে ঘৃণা করতেন। গণতন্ত্রে যে সমতার কথা বলা হয় তা তার পছন্দ ছিল না। তিনি ভবিষ্যতে এক ধরনের অনিশ্চয়তা, বিপ্লব, যুদ্ধ ও সংঘর্ষের ভবিষ্যৎবাণী করেছিলেন। মোট কথা, ঊনবিংশ শতাব্দীর নানা ঘটনাবলী, নানা দর্শন বিংশ শতাব্দীতে এসে বিংশ শতাব্দীর ঘটনাবলীকে প্রভাবিত করে। দ্বিতীয় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ। The great questions of the day are not decided by speeches and majority votes, but by blood and iron. Said by Otto von Bismarck. প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 বিংশ শতাব্দীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই প্রথম বিশ্ব প্রত্যক্ষ করল সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর প্রতিটি জাতি উপজাতি জড়িয়ে পড়ে এবং এর ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়ে। এই প্রথমবারের মতো এই যুদ্ধে ব্যাপক সমরাস্ত্র, বিশেষ করে ট্যাঙ্ক, বড় কামান, ডুবা জাহাজ, বিষাক্ত গ্যাস ইত্যাদি ব্যবহৃত হয়। জার্মানির উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ও সমরনীতি এই যুদ্ধকে উস্কে দিয়েছিল। অতীতে এরকমটি কখনো দেখা যায়নি যে একটি জাতি তার উগ্র জাতীয়তাবোধ নিয়ে অন্যান্য জাতির ওপর প্রভুত্ব করতে চাইছে। এই যুদ্ধের ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। ইতিহাস থেকে জানা যায় 1790 থেকে 1913 সাল পর্যন্ত বিশ্বের যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেমন নেপোলিয়ান যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ ইত্যাদি, এবং তাতে যত লোক মারা গিয়েছিল তার চাইতে দ্বিগুণ লোক মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। বিশ্বের 2/3 জনগোষ্ঠী এই যুদ্ধের আওতায় এসেছিল। এই যুদ্ধে সামরিক লোকজনের তুলনায় বেসামরিক লোকজনের মৃত্যু ছিল বেশি।
সবচেয়ে দুঃখজনক ঘটনা হল ইউরোপে ব্যাপক শিল্পায়নের ফলে যে ব্যাপক শিল্প কারখানাগুলো সেখানে গড়ে উঠেছিল তা যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, আর এর অবসান ঘটে ১৯১৮ সালে। মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এমন একটি সময় যখন ইউরোপে ব্যাপক শিল্পায়ন হয়েছে, আর এই শিল্পায়নের কারণেই সেখানে শ্রমিক আন্দোলনও গড়ে উঠেছিল। সেই সাথে শিল্প মালিকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারও খুঁজছিল। এমনকি সমাজতান্ত্রিক আন্দোলনেরও জন্ম হয়েছিল ওই সময়। একই সাথে জন্ম হয়েছিল উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের। এসব ঘটনা প্রথম বিশ্বযুদ্ধে জন্ম দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে। এর আগে অস্ট্রিয়ার সাথে সার্বিয়ার শত্রুতা চরম আকার ধারণ করেছিল। ধারণা করা হয়েছিল সার্বিয়ার নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্তসহ চরমপত্র দেয়, কিন্তু সার্বিয়া ওই সব শর্ত, অস্ট্রিয়া বিরোধী সকল প্রচারণা বন্ধ, হত্যাকাণ্ডের তদন্তে রাজকর্মচারীদের সুযোগ দেয়া, অস্ট্রিয়া বিরোধী সকল সার্বীয় কর্মচারী ও স্কুল শিক্ষকদের চাকুরিচ্যুতি না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েভোতে অভিযান চালায়। রাশিয়া, ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। ফলে জার্মানি, ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে, আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের মধ্যে দিয়েই জন্ম হয় কেন্দ্রীয় শক্তিজোট, জার্মানি, অস্ট্রিয়া ও তুরস্ক, ও মিত্র শক্তিজোটের রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, সার্বিয়া, বেলজিয়াম। এখানে বলা ভালো যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই রাশিয়াতে ১৯১৭ সালে বিশ্বের বুকে প্রথমবারের মতো বলশেভিক বিপ্লব সংঘটিত হয়, এবং ১৯১৭ সালেই যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে অংশ নেয়। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র মনরো ডক্ট্রিন, ইউরোপীয় ব্যাপারে হস্তক্ষেপ না করা, এর ধারণা পরিত্যাগ করে। যুদ্ধ চলাকালীন রাশিয়া জার্মানির সাথে ব্রেস্ট লিটোনস্ক ট্রিটি অফ ব্রেস্ট লিটোভস্ক চুক্তি করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়, এবং রুশ অধিকৃত জার্মানির পশ্চিম প্রদেশগুলো প্রত্যর্পণ করল। বিপ্লব পরবর্তী রাশিয়াতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে এই চুক্তি করা ছাড়া রাশিয়ার কোনো বিকল্প ছিল না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ জার্মান টর্পেডোর আঘাতে বিনষ্ট হলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে যেতে হয়। এর ফলে যুদ্ধের গতিবেগ পাল্টে গেল। মিত্রশক্তি জোট একের পর এক সাফল্য পেতে লাগল। তুরস্ক, বুলগেরিয়া ও অস্ট্রিয়ার পরাজয় ঘটল। খোদ জার্মানিতে ঘটল নৌবিদ্রোহ। যুদ্ধে সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ১৯১৮ সালের ৯ নভেম্বর জার্মানির কাইজার বা রাজা হল্যান্ডে পালিয়ে গেলেন। জার্মানি সাধারণতন্ত্র হিসাবে ঘোষিত হল, এবং শেষ পর্যন্ত জার্মানি ১৯১৮ সালের ১১ নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। আর এভাবেই সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে নিঃসন্দেহে জার্মানির উচ্চাভিলাষ এই বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। তবে সেই সাথে এটাও সত্য, ওই সময় বহু রাষ্ট্রের মধ্যে স্বার্থের সংঘাত চলছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার আগেই ইউরোপ দুই সামরিক শিবিরে বিভক্ত ছিল। একদিকে ছিল ত্রিশক্তি রাষ্ট্রজোট, জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি। অপরদিকে ছিল দ্বিশক্তি রাষ্ট্রজোট, রাশিয়া ও ফ্রান্স, যা পরবর্তীকালে ট্রিপল আঁতাতে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াতে পরিণত হয়। এই ট্রিপল আঁতাত জার্মানির জন্য ছিল বিপজ্জনক। রাষ্ট্রগুলোর মধ্যে এই আঁতাতও প্রথম বিশ্বযুদ্ধে প্রতিফলিত হয়েছিল। খুব সংক্ষেপে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কারণ অনুসন্ধান করি, তাহলে নিম্নলিখিত কারণগুলো উল্লেখ করা যায়। ১. উগ্র জাতীয়তাবাদ। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হল ইতালি ও জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ রাজনীতিতে এক অভূতপূর্ব শক্তির সঞ্চার করে। উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে জার্মানি ও ব্রিটেনের মধ্যে তীব্র নৌ ও সামরিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই উগ্র জাতীয়তাবাদী এশিয়া, আফ্রিকা ও বলকান অঞ্চলে ইউরোপীয় শক্তিগুলোকে রাজ্য লাভের জন্য তীব্র সংগ্রামে উদ্বুদ্ধ করে। এসব পরিস্থিতির অবশ্যম্ভাবী পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ। ২. পরস্পর বিরোধী শক্তিজোট। দ্বিতীয় কারণ হল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের উগ্র সমরবাদ ও পরস্পর বিরোধী সামরিক জোট।
এর মূলে ছিল বিসমার্কের ফ্রান্স বিরোধী মনোভাব। বিসমার্ক উপলব্ধি করেছিলেন যে ফ্র্যাঙ্কো প্রুশিয়া যুদ্ধের পরাজয়ের গ্লানি ফ্রান্স কখনো বিস্তৃত হতে পারেনি এবং এ কারণে ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ হতে জার্মানির নিরাপত্তার জন্য বিসমার্ক সামরিক শক্তিজোটের সূত্রপাত করেন। ফলে সমগ্র ইউরোপ দুটি পরস্পর বিরোধী সামরিক শক্তিতে বিভক্ত হয়। একদিকে ত্রিশক্তি মৈত্রী জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি, অপরদিকে ত্রিশক্তি আঁতাত ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ড। 1906-1914 সালের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই দুই শক্তিজোট পরস্পরের সম্মুখীন হয়েছিল। মরক্কোর ব্যাপারে কূটনৈতিক ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সের কাছে জার্মানি অপদস্থ হয় এবং জার্মানি ও তার মিত্রবর্গ অস্ট্রিয়া ও ইটালি তাতে বিস্তৃত হয়নি। কিন্তু 1908 সালে বালকান সংকটে অস্ট্রো জার্মান গোষ্ঠী জয়লাভ করে এবং রাশিয়া অপদস্থ হয়। এই ঘাত প্রতিঘাত বৃহত্তর যুদ্ধে ক্ষেত্র প্রস্তুত করে। ৩. সামরিক প্রতিযোগিতা। বিশ্বযুদ্ধের তৃতীয় অন্যতম কারণ সামরিক প্রতিযোগিতা। 1913 সালে জার্মানির সেনাসংখ্যা দাঁড়ায় 8,70,000। এর প্রত্যুত্তরে ফ্রান্সে বাধ্যতামূলক সামরিক চাকরির মেয়াদ 3 বছর করা হয়। রাশিয়াও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে। ব্রিটেনও তার নৌশক্তি বৃদ্ধি করে। 4. অর্থনৈতিক প্রতিযোগিতা। 19বিংশ শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথমার্ধে বিশ্ব ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য ছিল শিল্পগত ও বাণিজ্যগত সংগ্রাম ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের প্রয়াস। অর্থনৈতিক প্রতিযোগিতা ব্রিটেন ও জার্মানির মধ্যে সংঘাতের সূত্রপাত করে। এটি প্রথম বিশ্বযুদ্ধ সংঘটনের অন্যতম কারণ। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও গুরুত্ব। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বা এর গুরুত্ব এমন ব্যাপক যে তা নিরূপণ করা অসম্ভব। প্রথম বিশ্বযুদ্ধকে একটি পরিবর্তনকারী বিপ্লব বলে অভিহিত করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের মধ্যে দিয়ে ইউরোপ তথা বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়ে। প্রথমত, যুদ্ধপূর্ব 4টি বড় শক্তি অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া ও জার্মানির পতন ঘটে। এর ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসে। লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, ইউগোস্লোভাকিয়ার ন্যায় ন্যূনতম 12টি নতুন রাষ্ট্রের জন্ম হয় ইউরোপে। দ্বিতীয়ত, জার্মানিতে গণতান্ত্রিক সংস্কৃতির জন্ম হয়। ভাইমার রিপাবলিকের জন্মের মধ্যে দিয়ে জার্মানিতে গণতান্ত্রিক কাঠামো নির্মাণের একটি প্রক্রিয়া শুরু হয়। তৃতীয়ত, ভারত, মিশর ও পূর্ব আফ্রিকায় স্বাধীনতা আন্দোলন নতুন রূপে বিকাশ লাভ করে। চতুর্থত, জাতীয়তাবাদ বিকাশ লাভ করে এবং এক ভাষাভাষী ও এক জাতিগোষ্ঠীর ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন করা হয়। পঞ্চমত, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতি বিকাশ লাভ করলেও চূড়ান্ত বিচারে ইউরোপে আবারও উগ্র জাতীয়তাবাদী রাজনীতি তথা একনায়কতন্ত্রে জন্ম হয়। ষষ্ঠত, ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্যারিস সম্মেলন 1919 সালের 18 জানুয়ারি ও ভার্সাই চুক্তি 1919 সালের 28 জুনে স্বাক্ষরিত হলেও তা চূড়ান্ত বিচারে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি জন্ম দিয়েছিল। প্যারিস সম্মেলনে জার্মানিকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ভার্সাই চুক্তিতে জার্মানির শক্তি যথেষ্ট খর্ব করা হয়। বলা হয়, ভার্সাই চুক্তিতে অপর একটি যুদ্ধের বীজ নিহিত ছিল। সপ্তমত, প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন যে 14 দফা দাবি উত্থাপন করেছিলেন তাতে একটি বিশ্ব সংস্থা লিগ অফ নেশনস গঠন করার প্রস্তাব করা হয়েছিল। অষ্টমত, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়, নিম্ন ভাতা আইন চালু হয়। নবমত, মতবাদ হিসেবে দুটি মতবাদ বিকশিত হয়, জার্মানিতে নাজিবাদ ও রাশিয়াতে সমাজতন্ত্র। কিন্তু দুটো মতবাদই বিংশ শতকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ জার্মানির পরাজয়ের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে সামরিক দিক দিয়ে জার্মানি ছিল শ্রেষ্ঠ, কিন্তু নিম্নলিখিত কারণে জার্মানি এ যুদ্ধে পরাজয় বরণ করে। প্রথমত, জার্মানির পক্ষে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না, কিন্তু ব্রিটেন ও ফ্রান্স উপনিবেশগুলো থেকে অর্থ ও লোকবল সংগ্রহ করে যুদ্ধকে বিলম্বিত করে। দ্বিতীয়ত, সেনা পরিচালনা করার দিক থেকে জার্মানির অসুবিধা ছিল। পূর্ব ও পশ্চিম সীমান্তে জার্মানিকে সেনা সমাবেশ করতে হয়েছিল, ফলে জার্মান সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে যায়, যা তাদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ। তৃতীয়ত, রাশিয়ার বিপুল সেনাবাহিনীর সামনে জার্মানির ভূখণ্ডে জার্মানির পক্ষে এক রণাঙ্গন হতে অপর রণাঙ্গনে সেনা স্থানান্তরিত করা অসম্ভব ছিল। চারদিক হতে মিত্রপক্ষ জার্মানির সীমান্তে চাপ সৃষ্টি করলে জার্মানির বিপর্যয় ঘটে। চতুর্থত, ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার নৌবাহিনীর তুলনায় জার্মান নৌবাহিনী ছিল দুর্বল, যা তাদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকৃত। পঞ্চমত, সমুদ্রের উপর ব্রিটিশ নৌশক্তির প্রভাব জার্মানির অর্থনৈতিক কাঠামোর উপর প্রচণ্ড আঘাত হানে।
স্থানে। এছাড়া নিতান্ত প্রয়োজনীয় খাদ্যের অভাব ও অপুষ্টির ফলে জার্মানদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। সর্বোপরি প্রথম বিশ্বযুদ্ধ ছিল জনযুদ্ধ। এসব কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়। কিন্তু যে উগ্রবাদ জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল, সেই উগ্রবাদিতার কারণেই জার্মানি পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। আজ এ পর্যন্তই বিশ্ব রাজনীতির আলোচনা। এই অধ্যায়ে আমরা দেখলাম কিভাবে বৈশ্বিক শক্তির সংঘাত আন্তর্জাতিক রাজনীতির গতিপথকে আমূল পরিবর্তন করে দেয় এবং পরবর্তী ঘটনাগুলোর ভিত্তি তৈরি করে। পরবর্তী অধ্যায়ে আমরা প্রবেশ করব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে, রুশ বিপ্লব, যেখানে রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতার পরিবর্তন এবং রাষ্ট্রব্যবস্থার নতুন ধারার উত্থান বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী অংশ শুনতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।